নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, সময়টা ভালো যাচ্ছে না দিদিমণি। 100 দিনের কাজ শুরু করতে হবে, এটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিল। মানে হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছিল সেটাকেই বহাল রাখলো, কেন্দ্রের আবেদনকে খারিজ করে দিল, শুনলই না। খুব ভালো কাজ করেছে সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন হলো, হাইকোর্টের রায় কি ছিল? হাইকোর্ট একটা কথা বলেছে তার রায়, যে যারা 100 দিনের কাজ করবেন তাদের মজুরি কিভাবে দেয়া হবে সেই মেকানিজম কেন্দ্রীয় সরকার ঠিক করতে পারবে এবং রাজ্যকে কেন্দ্রের গাইডলাইন মানতে হবে। অর্থাৎ কেন্দ্র চেক করবে কোনটা ভুয়ো অ্যাকাউন্ট, কোনটা ভুয়ো অ্যাকাউন্ট নয়। যে অভিযোগটা আগে হয়েছিল, বহু ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ করা হয়েছে, তাহলে পুরনো বিষয়গুলো তদন্ত চলবে। আর নতুন করে 100 দিনের কাজ শুরু হলে যারা কাজ করবেন তাদের মজুরিটা কিভাবে দেয়া হবে সেটা নির্ধারণ কিন্তু কেন্দ্রীয় সরকার করতে পারবে। সবসময় যে পুরনো মডেলকে অনুসরণ করতে হবে তার কোনো মানে নেই। এবং দুর্নীতির অভিযোগগুলো তদন্ত কিন্তু চলবে। এই মামলাটা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি, বিকাশবাবু আইনজীবী ছিলেন। জয়টা কিন্তু মূলত তাদের, তৃণমূল শুধু আস্ফালন করেছে। দুটো জিনিস স্পষ্ট, যে সুপ্রিম কোর্টের এই রায়ে গরিব মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ প্রশস্ত হলো, এবং একই সঙ্গে ওই যে তদন্ত চলছে পুরনো দুর্নীতির, সেই দুর্নীতির তদন্তও কিন্তু চলবে। হাইকোর্ট এটা বলেছে। মানে এটা যে কিছুই হয়নি, কোনো দুর্নীতি হয়নি, সামান্য হয়েছে, এই যে ন্যারেটিভ শাসক তুলে ধরেছিল সেই ন্যারেটিভ কিন্তু ধাক্কা খেল। নতুন করে 100 দিনের কাজ শুরু হবে, মজুরি পাবেন, খুব ভালো কথা। ওই এমরেগা আইনের 27 নম্বর দ্বারাই বলা হয়েছিল যে মজুরি 15 দিনের মধ্যে পাওয়ার অধিকার যেমন আছে, কিন্তু এমবেজেলমেন্ট অফ ফান্ড হলে ওই আইন প্রয়োগ করে ফান্ড ডিসবার্সমেন্ট বন্ধ করে দিতে পারে কেন্দ্র সরকার। সেটাই তারা প্রয়োগ করেছিল। আমার যেটা ধারণা, অত্যন্ত ইতিবাচক রায় সুপ্রিম কোর্ট, বলা ভালো হাইকোর্টের। এবং কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে 100 দিনের কাজ চালু করা। তারা মজুরিটা কিভাবে দেবেন সেই মেকানিজম তারা ঠিক করুক। হাইকোর্টের রায় কিন্তু সেটা স্পষ্ট বলা আছে, যাতে ওই ভুয়ো অ্যাকাউন্টে টাকা না যায়। যে অভিযোগের জন্যই তো এতদিন ধরে কাজটা বন্ধ ছিল, অনেক লোক সাফার করেছিল। এখন গরিব মানুষ, প্রান্তিক মানুষরা একটু সুরাহা পাবেন, এটা তো সবার চাওয়া উচিত, যে রাজনীতি করুন না কেন। তাই স্বাগত জানাচ্ছি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়। এতে বিজেপির যে কোবেরা ক্ষতি কিছু হবে বলে আমার অন্তত মনে হয় না, কারণ এবার থেকে আর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগটা তুলতে পারবে না। এখন যখন 100 দিনের কাজ শুরু হয়ে যাবে, শ্রমিকরা মজুরি পাবেন, তখন কিন্তু ওই তৃণমূলের যে ন্যারেটিভ, বাংলা বিরোধী, জমিদাররা ভোটে হেরে সব করেছে, এটা কিন্তু খাবে না। মানুষ দেখবে যে পাচ্ছি তো, মজুরি তো পাচ্ছি। আরে মানুষও জানেন যে কেন হঠাৎ করে 100 দিনের কাজ বন্ধ হয়েছিল। কয়েক হাজার কোটি টাকার ঘাপলা। সেই টাকাগুলো উদ্ধার করেছে রাজ্যের শাসক দল। সেই টাকাগুলো উদ্ধার করলে তো এত কিছু হতোই না। কটা এফআইআর করেছে, কজন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত হয়েছে এই তছরূপের জন্য? করবে না, হিম্মত নেই। ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। ছোটবাবু বলেছেন ওই যে টাকা বকে আছে সেটা আদায় করবার জন্য আবার দিল্লি যাবো। যান না দিল্লি, বাস করে লোক নিয়ে যান, ট্রেন ভাড়া করে লোক নিয়ে যান, তাতে কিছু লাভ হবে না। আগে এসআইআর এর ধাক্কাটা সামলান, ইডি সিবিআই এর আগাম অভিযান সম্পর্কে তৈরি থাকুন। গঙ্গা দিয়ে অনেক জল বওয়া এখনো বাকি আছে। এ তো সবে কলির সন্ধে, দেখুন না, আগে আগে হতা হয় কেয়া। এখন প্রশ্ন হলো
যে 100 দিনের কাজ তো শুরু হবে, তাহলে কোনো কিছুই তৃণমূলের বা দিদিমণির নিয়ন্ত্রণে আর থাকছে না কেন? দেখুন, কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ কালকে এই 27শে অক্টোবর যেভাবে রাজ্য সরকারকে তুলোধনা করেছে তার নজির মেলা ভার। একে বিচারপতিদের উপর এই সরকারের খুব ক্ষোভ আছে, ফেভারেবল রায় তো তারা পায় না। এই দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চেই কিন্তু এসএসসি ঢাকি সহ বিসর্জন হয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েও তো সুরাহা পায়নি। তাই খুব রাগ আছে জুডিশিয়ারির উপর, বিচারকদের উপর। আমরা জানি রাজাশেখর মান্তার সঙ্গে কি করেছিল এরা, তার বাড়িতে পোস্টার লাগানো হয়েছিল। এখন নিম্ন আদালত, হাইকোর্টের পরিকাঠামো উন্নয়নের অনেকগুলো প্রকল্প বকে আছে। হাইকোর্ট একটা মেডিকেল ইউনিট বসানোর কাজ বাকি আছে। তারপরে বিভিন্ন নিম্ন আদালতের পরিকাঠামো করতে হবে। 3 বছর ধরে আপনার বিল দেয়নি ইন্টারনেটের, বিএসএনএল এর 5 কোটি টাকার উপর, 3 বছর। আগে একটা শুনানিতে আদালত বলেছিল যে কম্পিউটারে কালি কেনার পয়সা নেই, মগের মুলুক নাকি? তা আদালতের পরিকাঠামো উন্নয়নের কাজ তো সরকারকে দেখতে হবে। আপনি খেলায় টাকা দেবেন, মেলায় টাকা দেবেন, উৎসবে শুভেচ্ছায় সংবাদপত্রে পাতাজোড়া বিজ্ঞাপন দেবেন, আপনার হাসি মুখের ছবিতে ভরে উঠবে সংবাদপত্র, কত কোটি টাকা খরচ হয় তাতে। আর ইন্টারনেট বিল 3 বছরে 5 কোটি টাকা, সেটা দিতে পারেননি। এতটা অবজ্ঞা আদালতকে। এই টাকার সংস্থান করতে পারছেন না, আপনি পাড়ায় সমাধান চালু করে দিলেন, টাকা পাবেন কোত্থেকে? এখান থেকে খাবলাচ্ছেন, ওখান থেকে খাবলাচ্ছেন, রাজস্ব আদায় তো বাড়ে না। অ্যালকোহল ইকোনমি দিয়ে কতদিন সাস্টেন করা যায়? শিল্প নেই, কলকারখানা নেই, কেউ আসে না, 1 ফোঁটা বিনিয়োগ হয় না। খুব আশা ছিল বিড়লা উপাসের কারখানা উদ্বোধন করবেন, মাননীয় হাসি মুখের ছবি, মুখপাত্ররা ধেই ধেই করে নাচবে, বিরাট বিরাট দাবি করবে, সে গুড়ে বালি। বিড়লা উপাস এলো না, কেউ আসবে না। এই সরকার যতদিন থাকবে পশ্চিমবঙ্গে কোনো বড় শিল্প গোষ্ঠী বিনিয়োগ করবে না। এটা যদি আপনি বলেন রাজনৈতিক কারণ, আমি সহমত। শিল্পপতিরা এখানে থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস, তারা কেন্দ্রীয় সরকারের মনোভাবটা বোঝে। কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব নেয়, শিল্পপতিরা সেখানে গিয়ে বেশি করে বিনিয়োগ করে। এখানে ছুটকো ছাটকা সরকারি মারোয়ারি 2-1 কিছু করতে পারে, আবার সরকারি মারোয়ারিরা বলে অন্য রাজ্যে গিয়ে করছে, রাজস্থানে গিয়ে বিদ্যুতের ইনফ্রাস্ট্রাকচার করছে, আর এখানে একচেটিয়া মনোপলির ব্যবসা করে। আমাদের কনজিউমারদের কাছে কোনো চয়েস নেই। কেউ দিদিমণির কথা শুনছে না। দিদিমণির দাবিগুলো যে অসত্য, অসার, সবাই বোঝে, শিল্পপতিরা বোঝেন না, তারা হাসি মুখে থাকেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে, কিন্তু দিদিমণির দাবি যে অন্তঃসার শূন্য, সেটা শিল্পপতিরা খুব ভালো বোঝেন। একদিকে আদালত বলছে রিজার্ভ ব্যাংকে রাজ্য সরকারের যে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্ট নাম্বার দিন, ফ্রিজ করে দেবো। ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই বিষয়টা কিন্তু অনেকদিন ধরে চলছে। 10ই নভেম্বর আবার শুনানি হবে, অ্যাডভোকেট জেনারেল সওয়াল করবেন। সাদা চোখে কি বুঝলাম? 3 বছর ধরে ইন্টারনেটের বিল দেয়নি, কম্পিউটারে কালি কেনার পয়সা নেই, ন্যূনতম পরিকাঠামো উন্নয়নের জন্য যা খরচা করা দরকার সেগুলো করছে না। কেন? আপনার প্রায়োরিটিতে নেই আদালত, আইনজীবী, বিচারক, আদালতের পরিকাঠামো নেই তো। আপনার শুধু ওই ভোট কেনার নামে নগদ ট্রান্সফার, একটাই আপনার উদ্দেশ্য। সেজন্য ক্লাবকে দিচ্ছেন 1,10,000 টাকা, যখন যেভাবে পাচ্ছেন খয়রাতি করছেন।
কিন্তু যে কাজগুলো করা দরকার সেগুলো করছেন না, করবেনও না। কারণ আপনি জানেন যে এসব কাজ করলে ভোট পাওয়া যায় না। ভোট করতে গেলে আমাকে নগদ নারায়ণের বিলি বন্টন করতে হবে, সেটা আপনি খুব ভালোভাবে করছেন। কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন মনে হচ্ছে রাশটা আলগা হয়ে গেছে, কিছু আপনার ঠিকঠাক মতো হচ্ছে না। এসআইআর এর বিরোধিতা করেছিলেন, এসআইআর হবে, দেয়াল লেখন স্পষ্ট। অনেক চেষ্টা করেছিলেন যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা রুখতে, পারবেন না। দেখুন না আগামী দিনে চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, এটা মানুষ বিশ্বাস করেছে। সেই ন্যারেটিভকে ভাঙতে বাংলা আক্রান্ত, ভাষা সন্ত্রাস, বাঙালি আক্রান্ত ন্যারেটিভ করেছিলেন নো টেকার্স। একবারও শোনেন এখন এই ভাষা সন্ত্রাসের কথা, বাঙালি নিগ্রহের কথা। আগে যেরকম প্রত্যেক মুহূর্তে এই কথাটা বলতেন, এখন আর বলেনি না, কারণ নো টেকার্স। শিল্প নেই, কলকারখানা নেই, কর্মসংস্থান হয় না, বিনিয়োগকারীরা ছুঁয়েও দেখে না পশ্চিমবঙ্গকে, তারা আসামে যাচ্ছে। উড়িষ্যা তো অনেকদিন আগে থেকে বিনিয়োগের ডেস্টিনেশন, আসামও এখন হয়েছে। আর আমরা ফুটি ফাটা বিনিয়োগও পাই না। কোনোটাই আর দিদিমণির নিয়ন্ত্রণে নেই। সবাই দিদিমণির ছলচাতুরি বুঝে গেছেন। ফুটবল ছুড়ে খেলা হবে, খেলা হবে, বিজেপি বিরোধী ন্যারেটিভ সংখ্যালঘুদের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভোট করানো। কিন্তু সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে যে পদক্ষেপ দরকার সেগুলো আপনি কতটা করেছেন? সাচার কমিটি রিপোর্ট প্রকাশ হয়েছে 17 বছর আগে, তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে। সংখ্যালঘুদের জীবনের কি খুব মানোন্নয়ন হয়েছে? কতগুলো স্কলারশিপ দিলেই আপনার দায়িত্ব শেষ? ইমাম মুয়াজ্জিমদের ভাতা, প্রতিটি ট্রাস্ট থেকে শুরু করে অনেকগুলো নামি দামি সংস্থা সংখ্যালঘুদের অবস্থা নিয়ে সমীক্ষা করেছেন, তাদের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। কিন্তু আপনি সংখ্যালঘুদের ভোট করবার জন্য নানা রকম প্রতিশ্রুতি দেন। তারাও এবার কিন্তু বুঝবে আপনার চালাকি। আপনি তাদের উন্নয়নের থেকেও বেশি ব্যস্ত ব্লক ভোটটা তাদের নিশ্চিত করতে। কিন্তু দিদিমণি, চিরদিন কাহারও সমানও নাহি যায়। আপনার এইসব ন্যারেটিভ না মানুষ ধরে ফেলেছে, অনেকদিন ধরে ফেলেছে। মধ্যবিত্ত শিক্ষিত সমাজ তো আপনাকে ভোট দেবে না। হিন্দু বাঙালির লার্জ সেকশন আপনাকে ভোট দেবে না, ভোট আপনাকে দেবে সংখ্যালঘুরা। এবারও হয়তো এন ব্লক ভোট দেবে, কিন্তু তাতেও একটা সন্দেহ দানা বাঁধছে। সংখ্যালঘুদের মধ্যেও কিন্তু প্রশ্ন উঠছে যে আমরা কি পেলাম? আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি, মন্ত্রিসভায় একমাত্র গুরুত্বপূর্ণ দপ্তর ফিরহাদ হাকিমের, বাকিদের কোনো গুরুত্ব নেই। আমাদের উপমুখ্যমন্ত্রীর পদটা দিন দিদিমণি, এই দাবিটা উঠছে সংখ্যালঘু সমাজের মধ্যে। দাবি উঠতে পারলে এটা ঘোষণা করতে হবে ভোটের আগে। আপনি তাদের ভোট নেবেন, তাদের জন্য তো করতে হবে, শুধু ভাতা দিলে হবে? তাই সংখ্যালঘু ভোট নিয়েও আপনি পরম নিশ্চিন্তে থাকতে পারবেন না। আর হিন্দুরা, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আপনাকে ভোট দেবে না, কারণ তোষণকে আপনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আর নতুন করে তো আপনি ন্যারেটিভ তৈরি করতেও পারবেন না। 15 বছর আপনি ক্ষমতায় আছেন, কি করতে পারে তৃণমূল সেটা বাংলার মানুষ জানে। আর আপনি বলবেন না যে এই করব সেই করব। আপনি কি করেছেন 15 বছর ধরে মানুষ জানে, মানুষ বোঝে। তাই কোনো ন্যারেটিভই আপনার দানা বাঁধছে না, কিচ্ছু নিয়ন্ত্রণ করতে পারছেন না, কোনো ন্যারেটিভকেই মান্যতা দিতে পারছেন না। দিদিমণি, সব কি আপনার নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গেল? তারপর মরার উপর খাড়ার ঘা হিসাবে এসআইআর। দেখা যাক কোন পথে যায় বাংলার রাজনীতি।